সূক্ষ্মভাবে কি যেন দেখে চলেছে সে। কোনো এক গভীর চিন্তায় বিভোর। আশেপাশের কোনো খেয়াল নেই তার। ইয়াসমিন বেগম এগিয়ে এসে ইয়ানার মাথায় হাত রাখতেই মেয়েটা এক ঝটকায় চমকে ওঠে। বড় বড় চোখে মায়ের দিকে তাকিয়ে বিচলিত হয়ে মাথা ডানে বামে করে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছে। ইয়াসমিন বেগম মেয়ের কাণ্ড দেখে হতবাক। সে জানে ইয়ানা ভয় পায় যখন হুট করেই কেউ তার গায়ে হাত দেয় বা পেছন থেকে ডেকে ওঠে। এরকম ভয় মোটামুটি সমস্ত মানুষের মাঝে থাকলেও ইয়ানার মাঝে তা অত্যাধিক বেশি। দীর্ঘশ্বাস ফেলে ইয়ানার পাশে বসে ইয়াসমিন বেগম, আমিই তো এইভাবে ভয় পেলে হবে? তোকে দেখে আমিই ঘাবড়িয়ে যাই। ইয়ানা পানি পান করে ঠোঁট উল্টিয়ে বলল, আমি কি ইচ্ছে করে ভয় পাই? এটা তো আমার হয়। আর তুমি হুট করে মাথায় হাত রাখলে আমি ভয় পাবো না বুঝি? আচ্ছা থাক, হয়েছে, বুঝেছি আমি। কি করছিস? নাস্তা করে সেই যে রুমে এসেছিস আর নিচে যাসনি? তোর আন্টি মা চিন্তা করছিল। হায় রে, আমি ঠিক আছি দেখো, একদম ফিট। নিচে যেতে ইচ্ছা করছিল না, তাই গল্প পড়ছিলাম। কোনো দরকার ছিল? না না, আচ্ছা আমি যাই, তুই গোসল করে নে। ইয়ানা সম্মতি জানিয়ে আচ্ছা বলে বইয়ের পাতায় দৃষ্টি রাখে। ইয়াসমিন বেগম দরজা পর্যন্ত গিয়েও থেমে যায়। কি মনে করে আবারও ইয়ানার সামনে আসে। মায়ের আবার ফিরে আসতে দেখে ইয়ানা বই বন্ধ করে বলে, যাচ্ছি মাম্মা, গোসল করতে একটু। ইয়ানা, রিফাতের সাথে তুই দেখা করেছিস? কথা বলেছিস তুই? ইয়ানা স্তব্ধ খেয়ে গেল। তার পুরো কথা শেষ হওয়ার আগে মায়ের এরকম প্রশ্ন শুনে শরীর কেমন ঝিম ধরে গেল। কি বলবে কিছুই ভেবে পেল না। চুপ হয়ে গেল একদম। গলা শুকিয়ে আসে। দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়িয়ে ধরে রেখেছে। ব্ল্যাঙ্কেটের তলায় দুহাত ঘষে। মেয়ে যেমন চুপ করে থাকা দেখে ইয়াসমিন বেগম তার পাশে বসে বলল, কি হলো বল। নাকি না মাম্মা, আজ সকালে ছাদে দেখা হয়েছে আমাদের। ইয়াসমিন বেগম ঠোঁটে একটা বিস্তার হাসির রেখা ফুটে উঠল, যে হাসিতে লুকিয়ে আছে সুখ সন্তুষ্টি। ইয়ানা গালে হাত রেখে বলল, কথা বলেছিস? কথা বলেছিস? কি বললো তোকে দেখে? সালাম দিয়েছিস তো? বাচ্চামি করিসনি তো ওর সামনে? ভালো করে কথা বলেছিস? ইয়ানার মাথা ঘুরছে তার মায়ের কথা শুনে। যদি সে বলে রিফাতের সাথে সে কি রকম ধরনের কথা বলেছে, তাহলে আজ সে আর আস্ত থাকবে না। কিন্তু কিছু তো বলতেই হবে, না হলে আজ তার মাদার তেরেসা একই প্রশ্ন করতে করতে তার মাথা খেয়ে ফেলবে। ইয়ানা দাঁত বের করে একটা হাসি দিল, আমতা আমতা করে ইনিয়ে বিনিয়ে বলল, আরে হ্যাঁ হ্যাঁ, কথা বলেছি। এবার জিজ্ঞাসা করো না যে কি কথা বলেছি, সব বলতে পারবো না। এবার তুমি যাও, আমি গোসল করতে যাব। ইয়াসমিন বেগম ইয়ানার কথায় সন্তুষ্টি প্রকাশ করে। ভাবে মেয়েটা হয়তো লজ্জা পাচ্ছে, তাই কিছু বলতে চাইছে না। ইয়াসমিন বেগমও বেশি ঘাটায় না বিষয়টা। যাওয়ার আগে শুধু বলে যায়, ইয়ানা, ভুলে যাবি না, এখন রিফাত কিন্তু তোর স্বামী। একটা পবিত্র সম্পর্কের মধ্যে আবদ্ধ তোরা এখন। উপরওয়ালার সৃষ্টির সেরা বন্ধন হলো এই বিবাহ বন্ধন। এই সম্পর্কে পবিত্রতা রক্ষা করার দায়িত্ব তোদের দুজনের। রিফাতের কোনো কথাই খারাপ ভাববি না, মানিয়ে নেওয়ার চেষ্টা করবি, আর আমি জানি তুই পারবি। আল্লাহ মেয়েদের মধ্যে এই গুণ দিয়েছে যে তারা প্রতিটা মুহূর্তে নিজেদের মানিয়ে নিতে পারে। গুছিয়ে নিবি তোর এই সংসারকে। ভুলে যাবি না, এই পরিবার তোর মাকে এমন সময় সাহায্য করেছিল যখন কেউ তার পাশে ছিল না। সবার বিশ্বাস রাখিস মা। গড়িয়ে পড়া নোনা জল হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেয় ইয়ানা। ভরাকান্ত মন মস্তিষ্ক একটাই কথা বোঝে, সে আমায় চাই। আদৌ অর্ধাঙ্গিনীর অধিকার সে কি দেবে আমায়? মায়ের কথা সে কি রাখতে পারবে? মায়া শালিকের মতো আছে কি ইয়ানার কাছে রিফাতের নকশার অর্ধেক অংশ? ঘুমের মধ্যে চরম অস্থিরতায় ঠাস করে খুলে ফেলল চোখ জোড়া। মনে হচ্ছে মরুভূমির ন্যায় তার গলাও শুকনো। ধীরে উঠে বসে টেবিল ল্যাম্প জ্বালিয়ে ঘুমো ঘুমো চোখে কাচের জগ থেকে পানির গ্লাসে ঢালতে গিয়ে দেখল জগ পানিহীনা, শুকনো, তার গলার মতো। মরিচিকার মতো জগটা ইয়ানাকে ধোকা দেওয়াতে এক বুক বিরক্তি প্রকাশ করল। এদিকে পানি খেতেই হবে, না হলে আজ ইয়ানা শেষ। এদিকে ভয়ও লাগছে বাহিরে যেতে, কিন্তু সে আজ নিজেকে সাহসী ভূমিকায় নিপুণ করবে। ওনা এক কাঁধের উপর ঝুলিয়ে খালি চক হাতে নিয়ে পা টিপে রুম থেকে বেরিয়ে এলো। চারিদিকে মৃদু আলোক রোশনি থাকায় খুব একটা ভয় হলো না তার। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো।
রান্নাঘরের আলো জ্বালাতেই সব ভয় কেটে গেল। ডিসপেন্সার থেকে পানি ভরে এক গ্লাস পানি নিজেও সপাট করে ফেলল। প্রাণ ফিরে পেল ইয়ানা। জগ নিয়ে কিচেনের লাইট অফ করে সিঁড়ির প্রথম ধাপে পা দেওয়ার আগেই কর্কশ শব্দে বেজে উঠল কলিং বেল। ব্যাস, ইয়ানার হাওয়া টাইট, ভেজানো গলা শুকিয়ে এলো। 2-3 বার ঢোক গিলে দেয়ালে টাঙানো বিশাল আকারের ঘড়ির দিকে তাকালো। কাটায় কাটায় রাত 12টা বাজে। এই সময় কে এলো? ভূত নাকি জিন? লম্বা লম্বা শ্বাস নিতে থাকে। জানা সমস্ত দোয়া দরুদ পড়তে থাকে সমান তালে। এরই মধ্যে আবারও বেজে উঠল বেল। শিউরে উঠল ইয়ানা সমস্ত শরীর। ভয়ে ভয়ে দরজার দিকে তাকাতেই মনে পড়ল আজ খাওয়ার সময় মিসেস আশফিয়া বলছিল রিফাত কোনো কাজে গিয়েছে, বলে গেছে ফিরতে রাত হবে। তবে কি রিফাত এলো? তার ভাবনা চিন্তার মধ্যেই দ্বিতীয়বারের মতো বেল বাজাতেই ইয়ানা কনফার্ম হলো এটা রিফাত। কিন্তু তারপরেও সেফটির জন্য হাতে নিল ফুলদানি। অন্য কেউ হলে অ্যাটাক করবে সেই ফুলদানি দ্বারা। দরজা খুলতে সে দেখতে পেল রিফাতের ক্লান্ত সুশ্রী মুখশ্রী দরজায় পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। হঠাৎ করে ইয়ানাকে এক অস্বস্তিতে ঘিরে ধরল। দরজা খোলার আওয়াজ কানে আসতেই রিফাত চোখ খুলে তাকালো। দেখলো ইয়ানা মৃদু দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। মেয়েটা এখনো জেগে কেন? মনে প্রশ্ন জাগলেও মুখে প্রকাশ করল না। এক পলক ইয়ানার দিকে তাকিয়ে ভিতরে প্রবেশ করল। গিয়ে ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিল। ভীষণ ক্লান্ত সে। সরকারি অফিসগুলোর চক্কর, নার্সিং হোম এর কাজ নিয়ে কেটেছে তার সারাদিন। ইয়ানা দরজা লাগিয়ে দিল। রিফাতের অবস্থা দেখে তার খারাপ লাগলো। কিছু না ভেবে রান্নাঘর থেকে ঠান্ডা গরম পানি মিশিয়ে গ্লাসটা রিফাতের সামনে ধরল। রিফাত চোখ তুলে ইয়ানাকে দেখে পানির গ্লাস হাতে নিয়ে পুরোটা শেষ করে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বলল, থ্যাংক ইউ। ইয়ানা কিছু বলল না। গ্লাস নিয়ে আবার রান্নাঘরে রেখে দিল। মনে প্রশ্ন জাগলো, লোকটা কিছু খেয়েছে কিনা? নিজের ভাবনা চিন্তায় নিজেই অবাক হয় ইয়ানা। আজ সকালে করা তার প্রতিজ্ঞা যেন মাটিতে মিশে ধূলিসাৎ হয়ে গিয়েছে। পরক্ষণে মনে পড়ল সে তো প্রতিজ্ঞা করেছিল রিফাতের রুমে সে কখনোই ঢুকবে না। তাই প্রতিজ্ঞা এখনো বিদ্যমান। গুটি গুটি পায়ে রিফাতের সামনে দাঁড়িয়ে আনচান মনে পেটের মধ্যে দুমদুম করতে থাকা প্রশ্ন করেই বসল, আপনার জন্য কি খাবার গরম করব? আখিদয় ক্লান্তিতে ভরপুর। মাথা সোফার পেছনে হেলিয়ে 1 মিনিট হয়নি চোখ বুজেছে রিফাত। ঠিক তখনই কানে আসে ইয়ানার মিহি কণ্ঠস্বর। চোখ মিলে তাকালো। মৃদু আলোতে মেয়েটার হলদে ফর্সা মুখশ্রী স্পষ্ট, ঠিক গত রাতের চাঁদের আলোর ন্যায়। ছিমছাম গরমের দেহটায় ঢিলা কুর্তি আর প্লাজো পরিহিত। ওনা একটা কাঁধে ঝোলানো। লম্বা চুলগুলো কিছুটা সামনে আর বাকি পিঠ দখল করেছে। গোল গোল চোখ দুটো স্থির জমিয়ে রাখা রিফাতের দিকে। হয়তো উত্তরের অপেক্ষায় নিচের ঠোঁট কামড়িয়ে ধরে রেখেছে। রিফাতের মনে হলো মেয়েটার শুধুই বয়স বেড়েছে, বাকি সব এখনো কিশোরীর খাতায় বিদ্যমান। হুট করে রিফাতের চোখ যায় ইয়ানার গলায় বাম দিকে ঠিক ঘাড়ের কাছে অবস্থিত লালচে তিলটার দিকে, যা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। শরীর কেমন যেন করে উঠল রিফাতের। নাম না জানা আশঙ্কায় আড়ষ্ট হলো। ঠান্ডার মধ্যেও ঘাম জমেছে ললাটে। ছোট থেকেই তো ইয়ানার এই লালচে তিল দেখে আসে। তাহলে আজ এরকম অদ্ভুত অনুভূতির কারণ কি? নাকি সব পবিত্র বন্ধনের কামাল? এদিকে ইয়ানা কাঁপছে কেন তা নিজেও জানে না। রিফাতের তীক্ষ্ণ দৃষ্টি দেখে অন্তরে নানা রকম প্ররোচনার সৃষ্টি হচ্ছে। পায়ের পাতা আঠার মতো চিপকে রেখেছে ফ্লোরে। গলার মাঝে কি যেন দলা পাকিয়ে গেছে। রিফাত উঠে এলো সোফা থেকে। হুট করেই ইয়ানার সামনে দাঁড়িয়ে তার এক কাঁধের ওড়না দিয়ে মুড়িয়ে দিল ইয়ানাকে। ইয়ানা তো ভ্যাবাচাকা খেয়ে গেল। চঞ্চল ফড়িংয়ের ন্যায় চমকে উঠল, কিন্তু জায়গা থেকে সরল না। বুক ধক করে উঠল। রিফাত জানে না সে এই রকম কাজ কেন করল। এক অদৃশ্য শক্তি যেন তাকে দিয়ে এই কাজ করিয়েছে। রিফাত সরে গেল। নিজের কপালে পড়ে থাকা চুলের মাঝে যত্নে আঙুল দ্বারা পেছন দিক ঠেলে দিয়ে বলল, না, আমি খেয়ে এসেছি। রাত অনেক হয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। চলে যেতে নিলে আবারও ঘুরে ইয়ানার উদ্দেশ্যে বলে, এরপর কাউকে মারার প্ল্যান করলে লাঠি বা অন্য কিছু হাতে নেবে। ওই ফুলদানি তোমার তুলনায় একটু বেশি ভারী, পরে নিজেই ব্যথা পাবে। বলেই সিঁড়ি বেয়ে উঠে গেল রিফাত। আর ইয়ানা হাঁ করে তাকিয়ে রইল তার যাওয়ার পথে।
একবার টেবিলে রাখা বড় ফুলদানির দিকে তাকিয়ে নিজের দিকে তাকালো। সত্যি ফুলদানিটা তোলার সময় তার অনেক বেগ পেতে হয়েছিল, হাতে ব্যথাও ও পেয়েছিল। কিন্তু রিফাত বুঝলো কি করে? আজ ইয়ানার ঘুম ভাঙলো একটু দেরিতেই, প্রায় 9টার কাছাকাছি। কাল রাতে রুমে ঢুকে 15 মিনিট পরপর পানি খেয়ে জগ শেষ করে তারপর শান্ত হয়ে ঘুমিয়েছে সে। বারবার রিফাতের তীক্ষ্ণ দৃষ্টির কথা মনে পড়ছিল, সাথে হুট করেই তার ওড়না ঠিক করে দেওয়ার বিষয়টা মনে করে লজ্জায় আড়ষ্ট হয়েছে সে। আড়মোড়া ভেঙে বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে নিচে গেল। ইয়াসমিন বেগম ডাইনিং টেবিলে বসে প্রায় কিলোখানেক গাজর গ্রেটার দ্বারা কুচি করে অন্য পাত্রে রাখছে। মেয়েকে দেখেই বলল, আজ এত দেরিতে উঠলি? ইয়ানা হাই তুলে মায়ের পাশের চেয়ারে বসে বলল, এমনি রাতে ঘুম আসতে দেরি হয়েছে তাই। তুমি এত গাজর কেন কুচি করেছো? গাজরের হালুয়া বানাবো তাই। রিফাতের ভীষণ প্রিয়। ছোটবেলায় আমার হাতে একটাই বায়না ধরতো, খালাম্মা একটু গাজরের হালুয়া বানাবে, খেতে মন চাইছে। কিন্তু যত বড় হলো আবদার আর সাথে কথা দুটোই কমে গেল। প্রথম কথাগুলো আনন্দের সহিত বললেও শেষের কথা অন্তত মনমরা হয়ে বলল ইয়াসমিন বেগম। মায়ের মনের অবস্থা বুঝতে পেরে ইয়ানারও খারাপ লাগলো, কিন্তু প্রকাশ করল না। ঠোঁটে হাসি টেনে বলল, মামা চা করবো, খাবে? ইয়াসমিন বেগম বিরোধিতা করে না করে দিল, বলল একটু পরে সবাই একসাথে নাস্তা করবে, আর ইয়ানা যেন এটা সেটা না খেয়ে পেট না ভরায়। কথার ফাঁকে ইয়ানা একটা গাজর হাতে তুলে নিল, তারপর এক ছুটে চলে গেল ছাদে। ইয়াসমিন বেগম মেয়ের এরকম দৌড় দেওয়া দেখে থমথমে মুখে তাকিয়ে রইল। আলিয়া অনেকক্ষণ ধরে হাতে এক মগ ঠান্ডা পানি নিয়ে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর বারবার উকি দিয়ে নিচের দিকে দেখছে। আনচান মনে চলছে দুষ্টুমির ঢেউ। ইয়ানা খরগোশদের তার আনা গাজর খাওয়াচ্ছে, আর ভ্রু কুচকে আলিয়ার গতিবিধি পর্যবেক্ষণ করে চলেছে। খাওয়ানো শেষ করে ইয়ানা ও কৌতূহল নিয়ে আলিয়ার পাশে দাঁড়ালো। নিচের দিকে তাকিয়ে দেখলো রিফাতের পাশে তার ছোট চাচার ছেলে হাফিজ দাঁড়িয়ে। রিফাতের থেকে 4.5 বছরের ছোট হাফিজ 4 বছর পর বড় ভাইকে পেয়ে প্রাণ খুলে কথায় মশগুল সে। আলু, তুই এই পানি হাফিজ ভাইয়ের ওপর ফেলার ধান্দা করছিস না তো? অত্যন্ত সন্দিহান চিত্তে ইয়ানা কথাটি ছুড়ে দিল আলিয়ার দিকে। আলিয়া ফুসতে ফুসতে বলল, ওই হাঁপানি রোগীর মাথায় ঠান্ডা পানি ফেলে ভূত নামাবো। বজ্জাত বেটা ছাবালটা আমার বন্ধুদের কাছে রটিয়ে এসেছে আমি নাকি এখনো বিছানায় হিসু করি। বললো আপি, আমার কি আর কোনো সম্মান থাকলো আমার বন্ধুদের কাছে? সবাই দেখলেই আমায় বলে অমুক বাবার মাদুলি পর, দেখবি বিছানায় আর হিসু হবে না। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে আলিয়া এদিকে। আলিয়ার কথা শুনে পেটে হাত রেখে হাসিতে ফেটে পড়ে ইয়ানা। হাসি যেন তার থামছেই না। সে জানে হাফিজ আর আলিয়ার সম্পর্ক অনেকটাই টম অ্যান্ড জেরির মতো। দুজনের মধ্যে যুদ্ধ লেগেই থাকে প্রায়, এটা নতুন কিছু না। আলিয়া অপেক্ষা করছে কখন তার দাদা ভাই আড়াল হবে আর সে মগের পানিটা হাফিজের গায়ে ফেলবে, আর তার অপেক্ষার অবসান ঘটে গেল তাড়াতাড়ি। এই সুযোগ ছাড়ল না আলিয়া। ফ্রিজ থেকে আনা মগ ভর্তি বরফ ঠান্ডা পানি একবারই ঢেলে দিল নিচের দিকে। এক মুহূর্ত অপেক্ষা না করে দিল দৌড়। একবার নিচের দিকে তাকিয়েও দেখার প্রয়োজন রাখলো না যে পানিটা পড়েছে কার গায়ে। এদিকে আলিয়াকে দৌড়ে পালিয়ে যেতে দেখে ইয়ানা হাসি থামিয়ে ভ্রু কুচকে নিচের দিকে তাকালো। রিফাত কাক ভেজা হয়ে কটমট দৃষ্টিতে উপর দিকেই তাকিয়ে আছে, আর ইয়ানাকে উকি দেওয়া দেখে বুঝে নেয় এটা ইয়ানার কাজ। ঠান্ডা পানি মাথায় পড়ার সাথে সাথেই রিফাতের মাথায় যেন আগুন ধরে উঠল। এ ধরনের বেয়াদবি তার একেবারে অপছন্দের। ব্যাস বড় বড় পা ফেলে উদ্যোগী হয় ছাদে যাওয়ার। এদিকে ইয়ানার অবস্থা কাহিল, বুক ধরফর করছে তার। বারবার ঢোক গিলে গলা ভেজাচ্ছে সে। না, আর এক মুহূর্ত সে ছাদে থাকবে না, না হলে সে আজ শেষ। ভাবনা চিন্তার পাট চুকিয়ে সে ছাদের দরজার সামনে আসতেই কারোর সাথে ধাক্কা খেয়ে দুপা পিছিয়ে যায় সে। সামনে তাকাতেই ইয়ানার আত্মারাম শুকিয়ে যায়। প্রাণ পাখিটা যেন ওই উড়াল দেবে দূর আকাশে। রিফাতের রক্তবর্ণ চোখ দেখে মনে হচ্ছে ইয়ানাকে একটু করে গিলে ফেলত। রিফাতের রাগ সম্পর্কে ইয়ানার বেশ ভালোই অভিজ্ঞতা আছে। ইয়ানা হাত মুঠ করে পেছন দিকে হাঁটতে হাঁটতে কাপা সুরে মাথা ডানে বামে নাড়িয়ে বলল, আমি করিনি, বিশ্বাস করেন আমি পানি ফেলিনি। কে শুনে কার কথা?
রিফাতের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সে সমান তালে ইয়ানার দিকে এগিয়ে আসে। ইয়ানা বুঝলো তার আজ রক্ষে নেই, তাই পালাবে, কিছু ভাবেই সে পালাবে। যেই না এক ছুটে রিফাতের পাশ কাটিয়ে পালাতে যাবে, অমনি রিফাত ইয়ানাকে ধরে ফেলল, এক টানে নিজের সান্নিধ্যে নিয়ে এলো আর জোর হাতে চেপে ধরল দেয়ালের সঙ্গে। ইয়ানা এবার রাগে ফুঁসতে লাগলো, দাঁতে দাঁত চেপে চটপট করতে করতে নিজেকে ছাড়াতে চেষ্টা করে বলল, ছাড়ুন আমাকে, ছাড়ুন না, ব্যথা পাচ্ছি আমি। আমি বললাম তো আমি পানি ফেলিনি আপনার গায়ে, ওটা আলু। না আর বলতে পারল না। রিফাত কল চালিয়ে পাইপ হাতে নিয়ে ইয়ানার মাথার উপর ধরতে পানিতে জুবুথুবু অবস্থা হলো তার। মাথা থেকে পা পর্যন্ত ভিজে একাকার হয়ে গেছে ইয়ানা, শরীরের কাপড় লেপটে গেল, ওঠানামা শরীর স্পষ্ট হতে শুরু করলো। লজ্জায় নিয়ে গেল মেয়েটা, শরীর কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। কিছু না করেও এই শাস্তি তার কাম্য নয়। সীমা অতিক্রম করলো ইয়ানার রাগ, অভিমান। তার কথা একবারও কি শোনা যেত না? ঠান্ডায় কাঁপতে শুরু করলো, লজ্জায় আর রাগে কান্না পাচ্ছে প্রচুর। রিফাত ইয়ানার দিকে তাকাতেই চমকে উঠল, চোখগুলো ইয়ানার ভাঁজে যুক্ত শরীরে আটকিয়ে গেল তার। পরক্ষণে চোখ ফিরিয়ে হাতে থাকা পাইপ ছুঁড়ে ফেললো অন্য পাশে। কি হয়েছিল তার হঠাৎ? একটু কি আয়ত্তে আনা যেত না তার রাগ? অস্বস্তিতে জর্জরিত হলো রিফাত। কিছু বলতে নেবে তার আগেই শোনা গেল ইয়ানার মিহি কাপা কণ্ঠস্বর, ভীষণ বাজে আপনি। আমায় এই পরিস্থিতিতে না ফেলে একেবারে ছাদ থেকেই ফেলে দিতেন, তাহলে শান্তি হতো আপনার। কথাটি বলেই ওড়নাটা ভালো করে গায়ে জড়িয়ে দৌড়ে নিচে চলে গেল ইয়ানা, আর রিফাতের দিকে ছুড়ে দিল এক গাদা রাগ অভিমানের পাথর। ফোনের ওপাশ থেকে জোরে হাসির আওয়াজে এক বুক বিরক্তি প্রকাশ করল আলেয়া। মনে হচ্ছে হাসতে হাসতে অপর পাশের মানুষটার পেট ফেটে যাবে, তাতেও হাসি থামে না। চোখ বন্ধ করে তাতে দাঁত পিষে বলল, এই হাঁপানি রোগী, এই বিশ্রী মার্কা হাসি না থামালে আরও এক মগ পানি দিয়ে গোসল করব। হাফিজ হাসি চাপার চেষ্টা করে বলল, আরে গাধা, পানিটা কার উপর ফেলেছিস সেটার খেয়াল আছে? এতদিন শুনেছি অন্যের জন্য কুয়া ঘুরলে সেখানে নিজেকেই পড়তে হয়, কিন্তু আজ তার দাদাভাইকে পড়তে দেখলাম। ভাগ্যিস আমি তোকে আগেই লক্ষ্য করেছিলাম। আলিয়ার রক্ত হিম হয়ে আসে, চোখ গোল গোল আকার ধারণ করে, মুখ ফুটে উচ্চারিত হয়, তার মানে? দাদাভাইকে সরিয়ে দেওয়ার আগেই পানি তার গায়ে পড়ে। দাদাভাই হয়তো খুব রেগে আছে। আলু কাচালু, তোর খবর আজ আমি টিভিতে দেখবো। ফোন কেটে দিল হাফিজ, কিন্তু আলিয়ার অবস্থা কাহিল বিবশ হয়ে গেছে। তোরা তো কিসের রাগ বুঝি না বাপু। 4 বছর পর ফিরেছিস, কোথায় মেয়েটাকে নিয়ে ঘুরতে যাবি, স্বামী হওয়ার কর্তব্য পালন করবি, তা না উনি পারে খালি রাগ দেখাতে। ইস রে মেয়েটা। ফালতু না বকে যেটার জন্য ফোন করেছিস সেটা বল। আহিল থম মেরে গেল রিফাতের রাগান্বিত সুর শুনে। সে তো রিফাতকে কাজের সূত্রে ফোন করেছিল, কিন্তু রিফাতের ঝঙ্কার আওয়াজ আর বিরক্তির আন্দাজ দেখে সে কারণ জিজ্ঞাসা করতেই রিফাত শান্ত গলায় সবটা বলে আহিলকে। সেই সব কথা শুনেই আহিল কথাগুলো বলে উঠল, কিন্তু রিফাতের গায়ে মনে হয় কিছুই লাগেনি। ছোটবেলার বন্ধু তারা, একে অপরের সঙ্গে চেপে রাখার মতো কথা তাদের মধ্যে নেই বললেই চলে। তাই তো রিফাতের মত একরোখা। রকচটা ছেলে আহিলের কাছে নির্দ্বিধায় সবটা প্রকাশ করল। আহিল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পারমিশন ভ্যালিড। এবার একটা দিন ঠিক কর ওপেনিংয়ের জন্য। নার্সিং হোমটা তোর, তাই এই ডিসিশন আমি নিতে পারবো না, বাদবাকি আমি সামলে নেব। ওকে, আমি দেখছি। আরেকটা কথা। বল। সরি তো, তোর ডিকশনারিতে নেই তাই না? অ্যাটলিস্ট তুই যে কাজটা করেছিস তার জন্য তুই অনুতপ্ত, সেটা তো প্রকাশ করতে দোষ নেই। রিফাত আর কথা বাড়ালো না, টুক করে ফোন কেটে দিল। আহিলের কথা একেবারে ফেলার মতো নয়। কিছু একটা ভেবে রুম ত্যাগ করলো রিফাত, পা বাড়ালো ইয়ানার রুমের দিকে। অভিমান বড়ই অদ্ভুত। রাগে আমরা নিজের অনুভূতি বহিঃপ্রকাশ ঘটালেও অভিমানে আমরা মিয়ে যাই, দূরে সরে আসি সেই মানুষটার হতে, যার কাছ থেকে আমরা সেই কাঙ্ক্ষিত পীড়াদায়ক অনুভূতির উপলব্ধি ঘটাই। এর মধ্যে কেটেছে 4 দিন। সেই দিন রিফাত ইয়ানার রুমের কাছে এসেও থেমে যায়। একটা ইম্পর্টেন্ট ফোন কল আসাতে রিফাতকে বেরিয়ে যেতে হয়। রাতে অনেক দেরিতে ফিরে ক্লান্ত হওয়াতে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে রিফাত। সেদিন আর কথা হয় না দুজনের।
রমণীর মোহতে যেমন পুরুষ বেপরোয়া, তেমনি রমণীর অভিমানে পুরুষ অগোছালো। রিফাতের অবস্থাও একটু অগোছালো। সে কি করবে কি না করবে ভেবে পাচ্ছে না। মেয়েটাকে অভিমান তাতে এত উদ্বিগ্ন করছে কেন? কেন বারবার মেয়েটাকে চোখের দেখা হলেও দেখতে চাইছে? 4 দিন হতে চলল, ইয়ানাকে সে চোখের দেখাও দেখেনি। কাজের চাপে তাকে সকাল সকাল বেরিয়ে যেতে হয়। যখন সে যায় তখন ইয়ানা ঘুমায়, আর যখন সে ফিরে আসে তখনও ইয়ানা বিভোর ঘুমে। মাঝে একদিন সবার সাথে নাস্তা করার সময়ও রিফাত ইয়ানাকে দেখতে পায়নি। কাউকে এই বিষয়ে প্রশ্ন করতেও দ্বিধাবোধ করছিল রিফাত। এই বেয়াদবির জন্য রিফাত আলোকে 2-4টা ধমক দেয়। আজ তার ওই কাজটার জন্য এত কিছু। মেয়েটার বয়স এখনো কিশোরীর খাতায়, দুষ্টুমি তার হাতের মোয়া, তাই তাকে বেশি বকলে হিতের বিপরীত হতে পারে। তার উপর বোন তার বড়ই আদরের। আরেয়া কান্না করে দেয় ধমক শুনে। তারপর রিফাত তাকে বোঝায় আর বলে এরকম কাজ যেন দ্বিতীয়বার না করে। হালকা উষ্ণ রোদের মাঝে হাতের নোকিয়া সেটের কিপ্যাড ফোন নিয়ে গভীর চিন্তায় মগ্ন ইব্রাহিম সাহেব। সামনের ছোট্ট টেবিলে রাখা আদো খাওয়া গরম চা, পত্রিকা আর তার সাথীর ডায়েরি। এটা শুধুই ডায়েরি না, এটা তার সম্পত্তি, যার মধ্যে রয়েছে তার 75 বছর বয়স ধরে তৈরি করা পুঁজি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আরও কতই চেনা জানা মানুষের ফোন নাম্বার, কার মেয়ে বিবাহ উপযুক্ত, কার ছেলে সুপাত্র, এই সব ধরনের উপস্থিতি তার মাথায়। কতই বিয়ের ঘটক হিসেবে তিনি নিযুক্ত। তিনাকে শুধু বলতে দিলি, যদি আপনার চোখে আমার মেয়ের জন্য একটা সুপাত্র থাকে তাহলে আমায় বলবেন। তাদের কথা শেষ হওয়ার আগেই ইব্রাহিম সাহেব নিজের ম্যাজিক্যাল ডায়েরি থেকে 5-6 জন বিবাহ উপযুক্ত ছেলের নাম্বার বের করে দেবে। অনেক চিন্তা ভাবনার পর ইব্রাহিম সাহেব ফোন করে তার ছেলে মিস্টার আফতাবকে। আব্বুর নাম্বার ভেসে ওঠার সাথে সাথেই ফোন রিসিভ করে কানে ধরে আফতাব হোসেন সালাম দিয়ে জিজ্ঞাসা করে, আব্বা, তুমি ঠিক আছো তো? হঠাৎ এরকম ভাবে ফোন করলে?